হয়তো গ্যাস জমলে ব্যথা বিষ বেড়ে যায়, এইগুলিতে কমে, গ্যাসটা একটু কমে যাবে, ঢেকুর উঠবে ইত্যাদি, তাতে একটু কমবে। বেশিরভাগ ভূমিকা কিন্তু স্যার আপনি যে কোনো মানুষকে গরম জল খেয়ে দেখতে পারেন, ফোন হলো, আরে ভাই একটা ওষুধ বলো না, কি খাবো না, ভূমিকা চায় না, কারণ কি পালসে দিলাম, ডাক্তার তো হয়ে সবাই না, কেন নাপিত পর্যন্ত বলে এ ভাই দেখে কেটো এটা আসছিলেন, আরে সুজা লাগাতে পারছো না, কি ডাক্তার আমার না। তখন প্রথম হোমিওপ্যাথি পড়ি ভাবি নাপিত যদি ডাক্তারি করে, সেই ডাক্তারি পয়সা করতে করে খুব খারাপ লাগে। পানের দোকানদার বলতো ভাই এক ডোজ কার্বোহাইড্রেট খেয়ে নাও, ব্যথা চলে না, ভাই তুমি পান দাও, আর কেন, আরে বিয়ে বাড়িতে খেয়ে এলাম, পেটটা কেমন করছে, আর এক ডোজ কার্বোহাইড্রেট খেয়ে নাও। পানের দোকানদার হোমিওপ্যাথ ডাক্তার, নাপিত হোমিওপ্যাথ ডাক্তার, পয়সা খরচ করে আমি এসছি সেই জিনিস করতে, কষ্ট এখন কষ্ট হয় না, কারণ এই ডাক্তারই নাপিত করে না। আমি পালস দেই না, আমি ভূমিকা দেই না, আমি কার্বোহাইড্রেট দেই, সরি কার্বোহাইড্রেট দেই, তবে ক্যান্সার। সো গরম জলের ভূমিকা আমি বলেছি, তাহলে একটা টাইম ক্রিম, আর একটা হলো পেটে যেহেতু গ্যাস জমেছে সেগুলিকে ঢিলে করতে বা গ্যাস পাস করে বেরিয়ে গেলে শান্তি। তাছাড়াও আপনি যাকে ওষুধ দিয়েছেন সে তো বলছে তার সঙ্গে জ্বর কমেনি, ঠিক আছে জ্বর কমেনি, কি খেয়েছো আজকে সকাল থেকে? আজকে সকাল থেকে অনেক কিছু খেয়েছি, দেখুন অবস্থা। জ্বর হলে রুচি থাকে না, কিন্তু আপনার পেশেন্ট কি বললো, আজকে অনেক কিছু খেয়েছি, জ্বর কিন্তু কমেনি। শোনো, জ্বর তাড়াতাড়ি যদি কমাতে হয়, দানা ওষুধটা গরম জলে বারবার খাও তো। রোগী কিন্তু ফোন করবে কয়েক ঘন্টার পরে, এখন অনেকটা কমে গেছে, 104 ছিল 102 হয়ে গেছে। স্যার মেকানিজম কি বলে যান, 104-2 হয়, মানে আমি কিন্তু এমনি কথা বললাম না, মানে পেশেন্টের কথা বললাম। স্যার গরম জ্বর খেলে জ্বরে সাধারণত আমি দেখছি স্যার গরম জ্বর শরীরে স্যাচুরেটেড হয় এবং জ্বরটা রিমুভ হয়ে যায়। ওই তো বললাম স্যার, আমি চেষ্টা করি। হ্যাঁ আমি তো ওই কথাই বললাম, গরম জল ইজ দ্য বেস্ট মেডিসিন। গরম জ্বর বড় করার অর্থ হচ্ছে সার্কুলেশনটা ইজি হয়ে যায়। তো সার্কুলেশনটা ইজি হওয়ার মানে হলো ওখান দিয়ে যত ম্যাক্রোফেজ যাবে মানে নিউট্রোফিল যাবে, ওর এনগালফিং ক্ষমতাটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়। ওখানে যে সমস্ত ডেড বডি এসে গেছে, মানে যে সমস্ত ব্লাড সেলগুলি মারা গেছে, ও তাদেরকে সহজেই ড্রেনেজ করে দেবে, মানে খেয়ে নেবে, কপ করে খেয়ে নেবে, খেয়ে দিয়ে ওই জায়গাটার খোলা কিন্তু কমে যাবে। এই জন্য গরম সেক দেওয়াটা সাইন্টিফিক। তবে যদি আমরা আজকের ওই হোমিওপ্যাথির কথা বলি, আমাদের অ্যানিমেনি হোমিওপ্যাথির কথা বলি, কেন্টিয়ান হোমিওপ্যাথির কথা বলি, আমরা বলবো আপনি গরম সেক দিন, আর সঙ্গে আমি যে ওষুধটা দিয়েছিলাম ওটা গরম জলে খান, কারণ আপনি আগের দিন খাইয়ে দিয়েছেন মেডিসিনের দরকার নেই। আর্নিকা, হাইপেরিকাম, রুটা, সিম্পাইটাম কোনো কিছুর দরকার নেই, কারণ আপনি আঘাত সারাবার সার্জন নন, আপনি মানুষ সারাবার ডাক্তারবাবু। মায়াগমগুলো কিভাবে সৃষ্টি হলো আপনি কিছু বলেন, এই কথাগুলি বোকা বোকা কথা হচ্ছে, এইটার জবাব সৃষ্টিকর্তা একা দিতে পারেন। কিভাবে শুনুন, এই সৃষ্টি যদি সব মানুষ আমরা বেঁচে থাকি 100, 200, 300 বছর, পাড়াই দিতে পারবো না, রাস্তা দিয়ে গাড়ি চলবে কি করে? সৃষ্টি হলে ধ্বংস হতে হয়, ধ্বংস হতে গেলে একটা প্রসিডিওর আছে। উপরওয়ালা দেখলো এই সৃষ্টিকে যদি বাঁচাতে হয় তাহলে কিছু মানুষকে নির্দিষ্ট দিন অন্তর চলে যেতে হবে, কিছু মানুষকে আসতে হবে। মায়ের তারই একটা উপায় না। ওই মেয়েদের গরু ছাগলের চিকিৎসা আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। গরু ছাগল ভালো হয়, আপনার পয়সা হয়, উপরওয়ালা করুক, আপনি বড় ডাক্তার হন, আরো পয়সা হোক, আমি জানি না। স্যার, আপনার ম্যাগাজিনে একটা ম্যাগাজিনে বলা হয়েছিল যে কার্বোভ্যাক্সিন এর কথা গরুর জন্য। কার্বোভ্যাক্সিন আর চোখ বন্ধ করে দিও না, কার্বোভ্যাক্সিনের কথা কালকে অনেক বলেছি। কার্বোভ্যাক্সিন কখন দিতে হবে? গরু গরু। শোনো বাবা, কোথায় লেখা ছিল আমার মনে পড়ছে না, কিন্তু এই কাজ আমি আর করি না। আমার 10 বছর বয়সে টাইফয়েড হয়েছিল, মায়ের থেকে জেনেছি, তারপরে আমাদের শরীর ভাঙলো,
সেই শরীর আর হলো না, তখন কার্বোহাইড্রেট ঢুকে আছে, আদারওয়াইজ চোখ বন্ধ করে কার্বোহাইড্রেট দেওয়া যাবে না। আর এক স্যার আমার এক টিচার বলেছেন অনেক বড় কথা, ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার, ফ্যাটি ডিজেনারেশন অফ হার্ট, ফ্যাটি ডিজেনারেশন অফ ব্লাড ভেসেল, এই বিষয়ের উপর আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। স্যার আমি আপনাকে বলতে চাই, আপনি লিখেছেন ফ্যাটি ডিজেনারেশন, ডিজেনারেশন নয়, এর যে অবক্ষয় হচ্ছে লিভার থেকে, হার্ট থেকে, ব্লাড ভেসেল থেকে, এই ব্যাপারটার পিছনে কেউ না কেউ দায়ী। আপনি তাকিয়ে দেখুন, আপনি কিন্তু পেশেন্টের কথা বলেছেন, আমি কিন্তু মানুষের কথা বলেছি। আপনার কাছে পেশেন্ট এসছে ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার নিয়ে, ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার নিয়ে আপনার পেশেন্ট এসছেন, আপনার পেশেন্টকে তো ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার নিয়ে কথা বলবেন না। বিভিন্ন কারণে এই ফ্যাটি ডিজেনারেশন শুরু হয়, ঠিক কারণগুলির মধ্যে কিন্তু লুকিয়ে আছে ছোট সাইকেল। ফলে যেহেতু আপনার রোগী ডিজেনারেশন হচ্ছে মানে ক্ষয় হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভূমিকাগুলো সিমেটিক মাইজমকে স্যাটিসফাই করে, আপনার রোগীকে কিন্তু টিউবারকুলোসিস স্যাটিসফাই করে, আপনার পেশেন্টকে কিন্তু পিআরএস স্যাটিসফাই করে। ফলে আপনাকে খুঁজতে হবে সেই বংশ পরিচয়, আপনি সেখান দিয়ে এগিয়ে যাবেন। ফ্যাটি ডিজেনারেশন অফ লিভারকে জন্য আলাদা করে ভাবতে হবে না, কিন্তু ডিজেনারেশন নেই, সেটাকে রুখতে গেলে শুধুমাত্র এর উপরে আলোকপাত করলে হবে না, আপনাকে বংশ পরিচয় নিতে হবে। Vaccines essential or harmful for a newborn baby. শুনুন, হার্মফুল হোক আর না হোক, আপনি যেহেতু কোনো দেশের নাগরিক, আপনার সেই দেশের নিয়ম মানতে হবে, না হলে গভর্নমেন্ট আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। কেন দেখুন, আপনার বাচ্চাকে আপনি পোলিও ভ্যাকসিন দেননি, কিন্তু আপনার বাচ্চার মধ্যে পোলিও ভাইরাস সুপ্ত অবস্থায় ছিল, আপনি এই কথা জোর দিয়ে বলতে পারেন না ওই সুপ্ত পোলিও ভাইরাস থেকে উঠবে না, কারণ আপনি কিন্তু তাকে ওষুধ মেনে চিকিৎসা করেননি। যদি তা না করে থাকেন, আপনার বাচ্চার জন্য অন্য বাচ্চাদের পোলিও তাকে এফেক্ট করতে পারে। যদি পারে, গভর্নমেন্ট আপনার বিরুদ্ধে মামলা করতে পারে যে WHO কে ভায়োলেট করতে পারো, তোমার কে অধিকার দিয়েছে, গভর্নমেন্ট আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। ফলে আপনার বাচ্চার ক্ষতি হবে আর না হবে সেটা আপনি পরে ঠিক করবেন, কিন্তু এই নিয়ম আপনাকে মানতেই হবে, পোলিও ভ্যাকসিন দিতেই হবে। এবং দেওয়ার পরে আপনার বাচ্চার যে ক্ষতি হোক আর না হোক, আপনি যেহেতু সত্যিকারের একজন হোমিওপ্যাথি চিকিৎসক, সত্য সন্ধানী হোমিওপ্যাথি চিকিৎসক হয়েছেন, তাহলে আপনি এটাকে খুব সহজেই ঠিক করতে পারবেন। যেমন দেখুন, রেবিস ভাইরাস তাকে আক্রমণ করেছিল কিনা কেউ জানে না, কিন্তু নিয়ম আছে, যদি কুকুর ছুঁয়ে দেয় মানে আশ্রয় দেয়, তাহলে আপনাকে রেবিস ভ্যাকসিন, অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিতে হবে। তো অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমরা যদি কেসটি গিয়ে দেখি, এর বাবা কুকুরে কামড়েছিল কিনা বলতে পারছে না, তবে অ্যান্টি রেবিস ভ্যাকসিন রেখে দেওয়া হয়েছিল আগেকার দিনে। এখন তো 3টে ইঞ্জেকশন আপনার কাছে আছে কিনা আমি জানি না, আগে তো ছিল 21টা, পেটের চারিদিকে দিত, এখন 3টে। ও 3টে হয়ে গেছে ভাই। এই যে 3টে ভ্যাকসিন দেওয়া হলো, কুকুরে কামড়েছিল কিনা মনে পড়ে না, ইঞ্জেকশনের কথা মনে আছে, আপনি কিন্তু ওইটিকে কনসিডার করেই তাকে পোস্ট রেবিস সিনড্রোমের কথা ভাববেন, এবং একবারের জন্য দিলেও হাইড্রোফ্লোভিনাম দেবেন। যদি হাইড্রোফ্লোভিনাম আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, উৎসাহিত করে, আপনি কি করবেন? 200 থেকে 500 থেকে 110 50 mcm যেমন খুশি, কিন্তু মনে থাকে যেন পোটেন্সি চেঞ্জ, রিপিটেশন অফ ডোজ, এই ঠিক করবার অধিকার আপনার নেই। অধিকার কিন্তু পেশেন্টের নিজস্ব। কেন? কারণ পেশেন্ট তার ভাষা দিয়ে বলে দেবে পোটেন্সি ভাই চেঞ্জ করো, পেশেন্ট তার ভাষা দিয়ে বলে দেবে তোমার ডাক্তার ওষুধ ঠিক হয়নি, তুই আমাকে নিয়ে আবার ভাবো। এই লেখাগুলি আমি এখানে লিখে দিয়েছি। তাই যদি হয়, তাহলে আপনি পেশেন্টের সঙ্গেই কথা বলবেন, সেই বলবে রিপিটেশন কি হবে, কখন হবে, ড্রাগ চেঞ্জ হবে কিনা, এগুলো কিন্তু পেশেন্ট তার ভাষা দিয়ে বুঝিয়ে দেবে। আপনার অধিকার নেই ড্রাগ চেঞ্জ করবার, রিপিটেশন, পোটেন্সি, সবটাই পেশেন্টের কথার উপর, ভাষার উপর নির্ভর করতে হবে। উদাহরণ স্যার, রোগী ভালো আছে, জানান ডাক্তারবাবু আপনি দারুণ ওষুধ দিয়েছেন, সব ঠিক হয়ে গেছে, আপনি আর একটা ডোজ দিন না, এই মাথার এখানটা কেমন টিপ টিপ করে। আমি তো সবাইকে বলে বেড়াচ্ছি, এবার দেখুন না কত রোগী এনে দেয়, আপনার মনে সুরসুর করবে, এইটুকু যদি ছেড়ে যায় আর লাইন, তার জন্য আমি দিয়ে দিয়ে পড়েছি, ব্যাস রুগী তো আর এলো না। এবার আপনি দেখছেন শুধু মাছি ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে।
সেই জন্য রুগী, ওই জন্য বারবার বলেছি, স্যারও বলেছেন সিক্স সেন্সের কথা। রুগী তো বলবেই স্যার আর একটা ডোজ দিন না, ওটুকু ঠিক হয়ে যাক। কিন্তু আপনি ডাক্তারবাবু এইবার আগের দিন দিয়েছেন 2 রকম ফাইটার মাধ্যমে 3 রকম। সেদিন দিয়েছেন গরম জল, আজকে দিন ঠান্ডা জল, বা একদিন ঠান্ডা জল গরম জল দিয়ে আজকে ঠান্ডা জল গরম জল মিশিয়ে নেবেন। এইটা খুব দামি ওষুধ পাই, বিদেশি ওষুধ। স্যার স্যার দেখছেন সব আছে, কি নেই আপনার মধ্যে আমার মধ্যে, শুধু আপনি বলুন নেই। হ্যাঁ ড্রাই টিউবারকুলোসিস বলে ওকে, ড্রাই টিউবারকুলোসিস। ও সম্বন্ধে স্যার যা ওই 6টার মধ্যে যেটা 1 নম্বরে তার ব্যবস্থা করবেন, 2 নম্বরে তারপরে যে পরে 1 নম্বরে যাবে তার ব্যবস্থা করবেন, 1-এর ব্যবস্থাই করবেন। আজকে যে 3-এ আছে সে যখন 1-এ যাবে তখন তার ব্যবস্থা করবেন, অন্য কিছু নাই। আজকে যে 6 নম্বরে আছে কাল যখন 1 নম্বরে যাবে তখন তার ব্যবস্থা করবেন। কিন্তু পথ কিন্তু একটাই, কোনো কিছুর জন্য আলাদা করে কোনো গল্প নেই। মায়াজম কোন নামকরণ সম্পর্কে কিছু বলবেন? কি বলবো, আপনি যদি একটু আমাকে সাহায্য করেন তাহলে ভাবতে পারেন। একটা বলো বলো বলো। একটা ছোট শিশু, হ্যাঁ শোনো না, হ্যাঁ যার প্যাথোলজি নির্ণয় করা যাচ্ছে না, এমন অবস্থায় আমি বাবা মায়ের দিকে নজর করলাম বা ওখান থেকে তথ্য নিতে চেষ্টা করলাম, কিন্তু বাবার ভিতরে একটা মায়ের ভিতরে আর একটা, এমন অবস্থায় আমাদের করণীয় কি হবে? তুমি সিক্সেন্স লাগিয়ে পারবেই পারবে, কারণ ও তো বাবা মায়ের সন্তান। আর যদি স্যারের কথা অনুযায়ী বা আমার কথা অনুযায়ী কোথা থেকে চুরি করে নিয়ে এসছেন পাবেন। বাচ্চার ভিতরে যখন আমি পাবো তখন তো আর স্যার মা বাবার কোনো প্রয়োজনই হয় না। তুমি ওই 6টা সাইকেলকে কি করে কভার করবে? একটা বাচ্চাকে তুই 6টা সাইকেল পেতে পারো না, বাবা মা না দিতে, বাবা দাদা দিতে রানি নাইলে 6টা সাইকেল কভার করবে না। ও তো তোমাকে হবেই, তুমি কোনো তোমার খাওয়া করবে, পেশেন্ট তোমাকে হবেই। পাওনি মানে তোমার অজ্ঞতা, পড়াশোনা করো নি। মানুষরা কারে যেমন ডিসি সাহেব এসেছিলেন, আপনি ওনার সঙ্গে এই ধরনের প্রশ্ন আপনি করতে পারবেন না, পারতে আপনাকে হবেই। কথাটা কিন্তু একটু ঘুরিয়ে নিয়ে সাধারণ একটা মানুষের সঙ্গে যেভাবে আপনি কথা শুরু করবেন, একজন গেজেটেড র্যাঙ্কের হায়ার র্যাঙ্কের মানুষের সঙ্গে সেভাবে কথা শুরু করলে তিনি আপনাকে আন্ডার এস্টিমেট করবেন। তাহলে আপনার ডিউটি হলো 6 সেন্স কাজে লাগিয়ে ওই মানুষটার সঙ্গে প্রথম কথা শুরু করা। শুরুতে যদি আপনি ওনার মনের মধ্যে ঢুকতে না পারেন, উনি যদি আপনার প্রতি বিরক্তি বোধ করেন, এই কি ডাক্তার এই ধরনের সিলি কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে, তাহলে কিন্তু আপনার ডাক্তারি শেষ। আর যদি আপনি এমন করে কথা শুরু করতে পারেন, আপনার মনের কাছে পৌঁছে গেছেন, তাহলে কিন্তু আপনি চিকিৎসক হিসেবে সফল। উনি আপনাকে সব রকম ভাবে এন্ট্রি দেবেন, সুযোগ দেবেন। ফলে হোমিওপ্যাথি ডাক্তারি পাশ করা নয়, কোয়ালিফিকেশন নয়, আপনি এখানে স্বীকৃতি পাবেন। আপনার মধ্যে সিক্স সেন্স ডেভেলপ করেছে আর করেনি, ওই লোকটি আপনাকে সেই অনুযায়ী এন্ট্রি দেবে, তবে আপনি ডাক্তারি করতে পারবেন, নইলে পারবেন না। আপনার যতই জ্ঞান থাকুক, ওই লোকটি বলবে ইউজলেস হোমিওপ্যাথি ডাক্তার, ইউজলেস হোমিওপ্যাথি, লেটস গো, বেটার গো। তাহলে আপনার আইডিয়া তো কাজে লাগলো না। তাহলে ডাক্তারি জানার থেকেও বড় কিছু জানা দরকার। আপনি একজন দার্শনিক, আপনি একজন সত্য সন্ধানী, হোমিওপ্যাথি বিজ্ঞানী। শুরুতেই যদি আপনি ফেল করে যান, আর এগোবার কোনো জায়গা নেই। সেই জন্যে একটা মানুষকে দেখা মাত্র ইনস্ট্যান্ট আপনার আইডিয়াকে সেই জায়গায় পৌঁছে দিতে হবে। কেমন করে শুরু করবেন
সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হবে, এমনি করে তো বলা যায় না। কিন্তু তবুও আমি বলছি, কালকে ডিসি সাহেবের মতো কেউ এলে আমাকে প্রথমেই থেকে যথাযোগ্য সম্মান দিয়ে বলতে হবে, স্যার আসুন, আমি আপনার সঙ্গে দেখা করতে পারি, ধন্য হলাম স্যার। আপনাকে ওইভাবেই আপনাকেও ফিরিয়ে দেবেন। আপনার মতো ডাক্তারবাবুর কাছে এসে আমিও নিজেকে ধন্য বোধ করছি। এরপর শুরু হবে, স্যার বলুন আপনার কষ্ট। উনি কষ্ট বলবেন, আপনি খুব গুরুত্ব দিয়ে লিখবেন, স্যার আর কিছু বলবেন, স্যার আর কিছু বলবেন, স্যার আর কিছু বলবেন, কথাবার্তা শেষ। কাগজটাকে আপনি ঘুরিয়ে দিয়ে বলুন, স্যার আজকে একটু অন্য কথা বলি, আপনি তো সব দিন অফিস করেন, আজ একটু কথা বলা যাক, আপনাকে তো সুযোগই পাই না আপনার সঙ্গে কথা বলবার, আজ একটু কথা বলি, আপনার কথা একটু বলুন প্লিজ, তো ভাই বোন আপনারা। তারপর কিন্তু ডিসি সাহেব নিজেকে ওপেন করবে। এই ধরনের ব্যক্তিত্বরা কখনো ওপেন থাকে না, এরা সবসময় ক্লোজ থাকে। এদের যখন ট্রেনিং এ পাঠানো হয়, এদের শেখানো হয়, তোমরা মনে করবে সবসময় অন্য গ্রহের মানুষ, তোমরা এই পৃথিবীর মানুষ নও। ফলে এদের আচার আচরণ দেখবেন ওই রকম কথা, ওই রকমই। ফলে এরা সবসময় ক্লোজ, এরা নিজের গাম্ভীর্য বজায় রাখে। কিন্তু যদি ঠিকঠাক জায়গায় আপনি ঢিল ছুটতে পারেন, ওই মানুষটাই বেশি ওপেন হয়ে গেছে, সেটা আপনি ধর করে আপনার সিক্স সেন্সের উপর চলুন আগে। আপনি মানুষটার কাপড়ের কাছে পৌঁছে গেছেন, এবার আপনি হয়তো ডাক্তারি করবেন। এতক্ষণ একজন দার্শনিকের ভূমিকায় আপনি মানুষটিকে চিনে তার সঙ্গে রিলেশন তৈরি করেছেন। ডাক্তারি কিন্তু অনেক পরের কথা, ডাক্তারি আগে অনেক কিছু আছে, সেগুলি মেনটেন না করে ডাক্তারি করতে আপনি সফল হবেন না। বেশ হলেন, তারপরে আমাদের এইবার বিচার বিশ্লেষণ হবে উনি কোন কথাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। যদিও আপনি একবার জিজ্ঞেস করতে পারেন, স্যার আপনি তো 4-5টা সিমটম বলেছেন, আপনার কষ্ট আপনি বলেছেন পিঠে কষ্ট আছে, পায়ের হাঁটুতে কষ্ট আছে, পড়ে গেছিলেন, মাথার একটা কষ্ট আছে। স্যার সব থেকে বেশি কষ্ট আপনাকে কোন বিষয়টা কষ্ট দিচ্ছে? ভাই ওকে থ্যাংকস। তুই যদি আবার কপি করতে চাস, ভাই এই দাদার একটা কপি করে দিস। সম্ভব না, আমার তো সম্ভব না, তার বসুন পরে পরে। সুস্বাস্থ্য কামনা করি, আমার এই অদরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি সুস্থ শরীরে পৌঁছেছেন, সম্ভব হলে খাবারে আমাদের দেখা হচ্ছে, একটু ট্রাই করেন, ট্রাই করেন। প্রথম কাজ হবে বাচ্চার দুষ্টুমিকে বাধা না দেওয়া। দিতে পারেন আলতো করে একটু বাধা, কি করছো তুমি? স্যার মা বাবা বলবো, বলে কিছু হবে না, বরং বললে আরো বেড়ে যাবে। স্যার আপনি বুঝে নিলেন বাচ্চা কি ধরনের দুষ্টু, এবার আপনি শুরু করুন। ঠিক আছে, বাচ্চার কথা পরে হচ্ছে, আগে বলুন ওর মা কোথায়? ওর মা তো অসুস্থ, আসতে আনতে পারেনি, আপনি বলেছিলেন ফোনে আনতে হবে, কিন্তু অসুস্থ, আনতে পারেনি। ওর মা কবে থেকে অসুস্থ বলতে পারেন? আমি তো দেখছি আমার ঘরে জবে থেকে এসেছেন। কতদিন হলো বিয়ে করেছেন? এত বছর বিয়ে করেছি। আপনিও আপনার স্ত্রীকে আগে থেকে চিনতেন? চিনতাম। ওনাকে তখন কিরকম দেখেছেন? আমি তো কোনোদিন তাকে সুস্থ দেখিনি, তবুও আপনি বিয়ে করলেন কেন? ভালো লেগে গেছিল তো, অসুস্থতার জন্য আমি তাকে অস্বীকার করতে পারিনি। স্যার তাহলে একটা কথা জানা গেল, অসুস্থ মায়ের পেটে অসুস্থ শিশু জন্মেছে। আপনার ভাবনাটা এবার ভাবতে সহজ হয়ে গেল। আপনি প্রথমেই চলে যাবেন, ওর মা অসুস্থ আপনি জানেন, এবার বলুন যখন ওর মায়ের পেটেও ছিল তখনকার কথা বলুন।
আর এই শিশুটি ক নম্বর? তো আমার তো বাচ্চাই হতো না, হতো আর মারা যেত, হতো আর মারা যেত। এই কিন্তু পড়ালেখা রেখে গেছে। আপনার পথ সহজ। এরপর মা ঠিকঠাক, যদি এমন হতো, মা তো ঠিকঠাকই ছিলেন, অ্যাকচুয়ালি মা ঠিকঠাক হন না। ঠিকঠাক মায়ের পেটে এইরকম দুষ্টু বাচ্চা জন্মায় না। এ দুষ্টু কি ধরনের দুষ্টু? এর অসুস্থতা একে অস্থির করে তুলেছে, অসুস্থতা একে অস্থির করে তুলেছে, তাই ও এমন করে। যদি আজকের মেডিসিন দেওয়া ঠিক হয়, আর যদি আপনি 1 সপ্তাহ বা 15 দিন পরে রোগীকে আসতে বলেন, সেদিন আপনি দেখে অবাক হবেন, শিশুটি আজ চেয়ারে চুপচাপ বসে আছে। সেদিন আপনি ওকে মানা করে সুস্থ করতে পারেননি, আর সে নিজেই চুপচাপ বসে আছে। আপনি হয়তো মজা করে জিজ্ঞাসা করলেন, এই আপনার সেই ছেলেটি তো? সে হয়তো মজা করে বলতে পারে, স্যার আপনার চিন্তা অসুবিধা হচ্ছে। উনি বলবেন অসুবিধা হবারই কথা, কারণ সেই ছেলেটি আর সেই ছেলে নেই, শান্ত হয়ে গেছে, নিজে নিজে পড়তে বসে। আমি বাড়ি থাকি না বলে ওর মায়ের কাছে পড়তে চায়, ওর মা বলে আমি রান্না করছি, ও বলে রান্না করতে করতে আমাকে পড়াও। মাই গুডনেস, ছেলেকে জোর করে পড়ানো যেত না, সেই ছেলে মাকে জোর করছে রান্না করতে করতে আমাকে পড়াও। এটাও সম্ভব, কেন নয়? আমি তাকে দিয়েছিলাম তার ভাইটাল ফোর্স, ডিজিজ ভাইটাল ফোর্স কে। এই যে 6টা সাইকেল তাকে ধীরে রেখেছে আস্তে পিস্তে অ্যাক্টিভ হয়ে। আজকে ওরা থাকবে, কিন্তু অ্যাক্টিভ থাকবে না, রিসেসিভ হবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হবে ভাইটাল ফোর্স যোগান, আর ভাইটাল রিয়াকশনের সাফিসিয়েন্ট যোগান। তাই বাচ্চাটি শান্ত হয়ে গেছে, তাকে জোর করতে হয়নি। তাহলে অ্যাকচুয়ালি ওরা এসেছিল, শিশুটির একটা কষ্ট আছে, মাঝে মধ্যে ওর প্রস্রাবে যন্ত্রণা হয়, প্রস্রাবে যন্ত্রণা হলে জ্বর আসে, আর জ্বর এলেই অ্যান্টিবায়োটিক দিতে হয়। সে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ও আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, খেতে পারে না বলে ভীষণ বিরক্ত করে। আমাদের পরিবারের অশান্তির কারণে এই বাচ্চাটি, বাচ্চা যদি আর শান্ত হয়ে গিয়ে থাকে, সে ইনফেকশন আর পাওয়ার প্রশ্ন ওঠে না। তো আপনি জিজ্ঞেস করুন, ঠিক আছে ছাড়ুন সব কথা, বলুন আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন। না ডাক্তারবাবু, আজ আমি সমস্যার জন্য আসিনি, আমি দেখাতে এসেছি আপনার ওষুধ কি মিরাকেল ঘটিয়েছে, আজকে আসার কোনো দরকার ছিল। আপনি কি করেছেন দেখুন সেটা। আমার সেই ছেলে নেই, ও পুরোপুরি বদলে গেছে। সমস্যা তো চলে গেছেই, ছেলেটিও বদলে গেছে। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এমনই শুনতে চাই, সমস্যা গেছে, শিশুটি বদলে গেছে। সমস্যা গেছে, আমার স্ত্রী সেই মনে পড়ে গেছে। ইনি এখন ক্যান্সারে আক্রান্ত একজন মহিলা, বয়স 55 বছর। তার স্বামী বলছেন, আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছি যে উনি অতীতের কথা খুব ভালো বলতে পারেন না, আপনাদের মধ্যে আপনারা বিয়ে করেছেন কে কত বয়সে? বলে আমার বেশি বয়সে বিয়ে হয়েছে, আমার যখন বিয়ে হয়েছে 32 বছর, ওর তখন 14 বছর। তো এরকম কখন ক্ষেত্রে তো গন্ডগোল লেগেই থাকে। তো আমি বললাম তিনি এ গন্ডগোল হয়? বললো আমাকে সন্দেহ করতো করে। আমি বললাম সন্দেহ তো সবাই কম বেশি করতেই পারে, প্লাস আপনার বয়সের এত পার্থক্য। বললো স্যার না, ওর ছোট বোন ছিল, ও তো বড় মেয়ে, ছোট বোন ছিল, তাকে করে নিয়েছি বাবুর। সে এক অজানা কারণ, আপনি ভাববেন ওর মাথা খারাপ আছে, ছোট বোনকে কেন করে নিলাম?
আমার ঘনিষ্ঠ কোনো আত্মীয়, সম্মানীয় কোনো আত্মীয়া মানে মহিলা, তার সঙ্গে কথা বললে ও কথা বন্ধ করে দিত। আমি বললাম উনি যা বলছেন ঠিক, এখন তো উনি শয্যাশায়ী, ওনার ক্যান্সার, লাং ক্যান্সার সব জায়গায় ছড়িয়ে পড়েছে। উনি বললেন স্যার, উনি এবার এভাবে জবাব দিলেন, কি ভদ্রভাবে দেখুন, আমি ওকে ছাড়তে চাইতাম না, তার মানে বলছি আমি সন্দেহ এই জন্য করতাম, পাছে যদিও আমার হাত ছেড়ে বেরিয়ে যায় তো ঠিক আছে, আপনার কথা মানলাম, কিন্তু ছোট বোনকে কোলে নিয়েছে, তার সঙ্গে আপনাদের কি সম্পর্ক? আসলে এটা তো ছিল অসুস্থতার প্রকাশ। সেদিনও ছিল, আজ ক্যান্সারের মধ্যে দেবে, আজও আছে, মেডিসিন যথার্থই সরিলাম হয়েছে। আমার ক্যান্সারে কি এসে যায়? আমার কাছে কাশিও যায়, ক্যান্সারও তাই। আমি তো দেবো মানুষকে ওষুধ, সমস্যাকে তো নয়। তো এই স্যার তো বলছেন না, বাড়ি যেয়ে দেখবো, রুগী দেখতে পাচ্ছি না। আমার মন বলে না, যদি গল্পগুলো মনে থাকে কোনো অসুবিধা হবে। এবার একটা কথা, আমার লেখাটা আপনারা লেটেস্ট লেখাতে দেখতে পাবেন, বারবার একটা কথা লেখা আছে, the more earlier informations, the more indicative medicine and the fruitful result. ওটা আমার দেওয়া ডিকটার মানে হলো, যত অল্প বয়সের ইনফরমেশন হবে, মেডিসিনের উপযুক্ততা ততটা বেশি পাওয়া যাবে এবং ফলও বেশি পাওয়া যাবে। এটা কথা ছাড়ুন, শুনুন একটা কাহিনী। একটি ইয়ং ছেলে এলো, সার্জিক্যাল কেস, স্ট্রিকচার ইউরেথ্রা। আপনারা জানেন স্ট্রিকচার ইউরেথ্রা মানে ইউরেথ্রা কোথাও স্পেস কম হয়ে যায়। ইউরোলজি চ্যাপ্টারে একটা, তোমার বন্ধু নেই, তুমি কারোর সঙ্গে খেলতে না? খেলতাম তো, বন্ধু তো ছিল, ছোটবেলায় ছিল, এখন নেই। তুমি যে বললে পয়সা তুমি খরচা করো না, পয়সা শুধু জমাও, তখন তোমার বয়স কত, কবে থেকে পয়সা জমাচ্ছ? তখন আমি 6 কি 7-এ পড়ি। ছাড়ো সব কথা, তুমি যখন প্রাইমারি স্কুলে পড়ো তখন তুমি পয়সা কি করতে? পয়সা পেলে মা যদি তোমাকে 1 টাকা দানা দিতে কি করতে? তখন কত বুঝি, খেয়ে দিয়ে চলে আসতাম। পয়সা জমানো শুরু করলে কেন, কবে থেকে? দেখলাম আমার বন্ধুরা ব্যবসায় উন্নতি করছে, টাকা পয়সা লাগে, টাকা পয়সা হলে সব দিক দিয়ে সুখে থাকা যায় ইত্যাদি, সব মাথার মধ্যে এলো যাবে থেকে, তবে থেকে আমি পয়সা খরচা করি না। আমি আপনাদের একটা রোগীকে নিয়ে 3টে গল্প করেছি। যে লেটেস্ট গল্প করেছি ওটা সুজার, তার 5-7 থেকে যে গল্প করলাম, 5-7 মানে হচ্ছে 5, 5, 10, 11, 12 বছর, সে গল্পটা সরি নামে। আর শেষ বয়সের, সরি, একদম শুরুতে যে গল্প করেছি সেটা হলো সিম্পলি নামে। এবার আপনারা আমার ডিকটামটা হিসাব করুন। the more earlier informations, the more indicative medicine and the more fruitful result. আপনারা যারা রোগী দেখার পক্ষপাতী, তারা কি ওষুধ দেবেন? দেবেন সোজা, দেবেন সরিনাম। আমি দেবো সিপ্লিনাম, কারণ এটাই আর্লিয়ার ইনফরমেশন। তখন রিস্ট্রিকশন হয়নি, ওর রিস্ট্রিকশন হয়েছে সরার বয়সেও হয়নি, ওর রিস্ট্রিকশন হয়েছে চুজার বয়সে। মানে যখন ও বন্ধুত্ব রাখে না, এই ব্যবসায় কাউকে বিশ্বাস করে না, ও কোনো কর্মচারী রাখে না, ওর কষ্ট হয় তবু নিজে নিজে করে, ও মনে করে কর্মচারী রাখলে এত টাকা পয়সা থেকে পয়সা মেরে দেবে, হয়তো ওকেও মেরে দিতে পারে। এবার আপনারা কোন ইনফরমেশন দেবেন? আপনারা কোন ডাক্তারি করবেন? আপনারা পেশেন্টের জন্য ওষুধ দেবেন, আপনারা মানুষের জন্য ওষুধ দেবেন? That up to you. You have to decide what should do, what should not. আমি 5 মিনিট বিরতি দিচ্ছি ভাববার জন্য, গল্পটা ভাববার। অ্যাকচুয়ালি গল্পটা ওটা আমার কেস। কত বছর বয়সে ব্যথা প্রথম টের পেলেন? তা বাবা আমার প্রথম বাচ্চা হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, ছেড়ে দিন। এবার বলুন, মা আপনাকে কি বলেছেন?
আপনি ছোটবেলায় মাকে কি জন্য বিরক্ত করতেন? আমি খুব কোলে উঠতে চাইতাম, আমি একটু দুষ্টু ছিলাম, আমার ছোট ভাই বোনকে কোলে নিলে বেশি করে কাঁদতাম। মা ভাবতো আমার পেটে ব্যথা করছে বা কিছু হচ্ছে, আসলে আমি ভাবতাম কাঁদলে মা ওকে নামিয়ে দিয়ে আমাকে কোলে নেবে। কি ব্যাপার, ছোট্ট বয়সের দুষ্টুমি। বেশ, তারপর বলুন এই দুষ্টুমি বুদ্ধি কবে গেল? দুষ্টুমি বুদ্ধি কবে গেল সেটা বলতে পারবো না, তবে আমার দুষ্টুমিটা বদলে গেল। কিরকম? আমি যখনই দেখতাম কোনো খাবার নিয়ে এসেছে বাবা আমাদের জন্য, আমি মুহূর্তের মধ্যে বাবার সঙ্গে ভাব করে নিতাম, যেন বাবা তোমাকে একটা ভালো কথা বলবো, জানো তো কি হয়েছে আজকে স্কুলে। বাবাকে বানিয়ে একটা গল্প বলতাম। এই সুযোগে গল্প বলতে বলতে বাবার হাত থেকে প্যাকেট নিয়ে বলতাম, বাবা আমি নেবো, আমি ওদেরকে দেবো। আমি বলতাম দাও, বাবা বলতো দাও। আমি কি করতাম, ওই দিতে যাওয়ার সময় আমি খেতে খেতে যেতাম, আমি ওদেরকে দিতাম, তবে না দিয়ে আমি খাইনি, কিন্তু বেশি একটা আমি খেতাম। প্রথমে খুলে দেখে নিতাম জিনিসটা আমার পছন্দের কিনা। দুষ্টু বুঝে একটু চেঞ্জ করলো। বেশ, এই বুদ্ধিটা কবে ঠিক হলো? ওই যে বললাম কবে ঠিক হলো বলতে পারবো না, তবে দুষ্টুমিটা বদলে গেল। আমার স্বামী যদি বিয়ের পরের কথা বলছে, স্বামী যদি বিয়ের পরে যদি সে কোথাও যেত, কোথাও কোনো অফিসের কাজে, আমি তাকে ফোন করতাম, এমন করে ফোন করতাম কায়দা করে যেন বুঝতে পারে আমার শরীরটা খুব খারাপ। ও তড়ি ঘড়ি কাজটা ঠিকঠাক যেভাবে করে আমার কাছে চলে আসতো, এসে অবশ্য বকাবকি করতো, কিন্তু আমি ভাবতাম এই বুদ্ধি না করলে তো আসতো না, কবে আসতো, এক সপ্তাহ পরে না কবে। তার মানে আপনি তখনও দুষ্টুমি করতেন, তা তুমি বলতে পারো। আচ্ছা, এখনকার দুষ্টুমির কথা একটু বলুন না, এখন সব নেই। বললো নেই বলবো না, তবে এখনকার দুষ্টুমি একটু আলাদা ধরনের। আমার সমবয়সীদের সঙ্গে যদি কারোর সঙ্গে আমার দেখা করতে ইচ্ছা হয়, আমি একটা পাশে অন্য কাউকে দিয়ে বলি এই নাম্বারে ফোনটা কর, ফোন করে বল আমার শরীরটা খুব খারাপ, আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। ফোন করে দিলেও চলে আসে, সে অবশ্য মজা হয়। তার মানে কি হলো, এখন বয়স 90, চিরকাল এই দুষ্ট বুদ্ধি তার মধ্যে ছিল, আজও আছে। তাহলে আপনি এবার রেফারেন্স দিন। কেন বর্ষায় বাড়ে, কিন্তু মানুষটা যে তার আগে থেকেই বেড়ে আছে। এই 90 বছর বয়সেও সেই দুষ্ট। ওই স্যার বলছিলেন না বাড়িতে গিয়ে দেখতে পারবো না, আপনাদের কি মনে হয় তাই? শুধু গল্প করা শিখে নিন, আর যারা প্রেম করেছেন তারা জানেন কি করে গল্প করতে হয়, আর যারা করেননি তারা শিখে নিন। চলো আর একটা খালি ব্যথা বিষের কম খালি, কিন্তু ব্যথা বিষের সরিনাম খুব কম পাওয়া যায়। বেশিরভাগ যা পাওয়া যায় সিবিলিটিক মাইজম এবং সিবিলিনাম। আপনারা আবার বলবেন আমাকে কেন স্যার মার্শালকে দোষ করলো? মার্শাল দোষ করেনি, মার্শাল সুদূর প্রসারী কাজ আমি পাইনি, এই জন্য মার্শাল থেকে আমি মুক্তি দিয়ে নিই। 90 বছর সরিনাম এটা অল্প বয়সী থেকে ঠিক আছে, সবচেয়ে অল্প বয়সী নতুন মেয়ে। এই ম্যাডামকে জানি নতুন কোনদিন দেখিনি, ম্যাডাম আপনি কাইন্ডলি একটু উঠুন না। ওই ম্যাডামকে বলছি ওই যে মহিলা 90 বছর বয়সে দুষ্টুমি করছে, কি মনে হয়? কেন সরিনাম কেন হবে? আমার তো মনে হচ্ছে না। আর ছোট কে আছে? তুই অনেকদিন পুরানো, ওই পিছনে একটা ছোট মেয়ে আছে, ক্যামেরা তুই উঠে যাওয়া তো দেখা। ওই জন্য আপনি আপনার পিছনে ওই মেয়েটা ছোট মনে হচ্ছে, ওই যে আপনার পিছনে দাঁড়ায় না, বাচ্চাদের থেকে ফিডব্যাক দিতে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই মেয়েটি ও রুগী, ও ডাক্তার নয়। একটু বড়, এটা ভালো। আসলে আমি ফিডব্যাক চাইছিলাম যারা নতুন তাদের কাছ থেকে, পুরোনোরা তো বলতে পারবি নতুনদের কোথায়
বাধা হচ্ছে সেটা জানতে ইচ্ছা করছে। কোথায় মনে হচ্ছে আমার স্যার একজন বলে গেলেন, সাভারের বললেন বাড়ি গিয়ে 2 দিন রুগী দেখতে পারবো না, আমার ভয় হচ্ছে আমার চেম্বার কি করে চলবে। আমি ওটা ভাবছি বারবার, সত্যি কি তাই? সবাই তো স্যারের ওই কথা থেকে সবাই হাততালি দিয়েছিল, মানে হলো সবাই ব্যাপারটাকে সাপোর্ট করেছিল যে আমরা বাড়িতে গিয়ে আমাদের চেম্বার চলবে না, মাছি ঢুকবে বেরোবে ইত্যাদি ইত্যাদি। তারপর কি হবে? ঠিক আছে, ভয় হওয়া ভালো, কি এই জন্যে কি আমাকে জয় করতে হবে, ভয় হয়েছে মানে জয় করবার মনও হয়। কিন্তু আমি একটা কথা বলি, এই ব্যথা বৃষ্টি নিয়ে যারা আসেন, ডিস্ক কোলাপস, ব্যথা, এই জিনিসগুলি বেশিরভাগ ক্ষেত্রে সিভিলিয়ানকে পাওয়া যায়। কিরকম মানে সব ক্ষেত্রে নয় বলছি, বেশিরভাগ ক্ষেত্রে। দুষ্টুমি প্রচুর করেছি, এক সময় মারও খেয়েছি। তারপর বয়স হয়েছে, এখন আর দুষ্টুমি হয়? কবে বুঝলেন গো দুষ্টুমি ছাড়লেন কবে? তখন বুদ্ধি হলো। বুদ্ধি কবে হলো? বিয়ে করলাম। বিয়ে কত বয়সে করেছেন? 18 বছর। আরে কি হলো 18 বছরে? আপনারা সবাই জানেন আক্কেল বাড়ি ওঠে কোন বয়সে, আমি ভালো এই মুহূর্তে মনে নেই আমি তাদের, কিন্তু আক্কেল বাড়ি ওঠার বয়স আছে। কিন্তু হয়তো আক্কেল বাড়ি উঠেছিল, কিন্তু আক্কেল হয়নি। কেন হয়নি? ডিউটি শর্টেজ হয়নি। এবার আক্কেল হবে, কিন্তু ওনার কিন্তু তার আগেই হয়েছিল, তবে বিয়ে হয়েছিল 18 বছরের। তারপর কেন হলো? বউ বললো তোমার সঙ্গে আমি ঘর করবো না, চলো কোর্টে। আমি বাবাকে বলেছি তোমার মতো পুরুষ মানুষের ঘর করা উচিত, কারণ আমার একটা ভবিষ্যৎ আছে। আজ বাদে কাল আমি মা হব, আমার বাচ্চারা তোমার মতো পুরুষ মানুষের সন্তান হয়ে বাঁচতে পারবো না, এবার তোমাকে বেছে দিতে দাও। আমার শুনে মাথায় বজ্রাঘাত হলো, বলে কি? আর বউ এই বয়সে চলে গেলে 18 বছর আর আমার মেয়ে দেবে কেউ ধরি। এই কথা শোনার পরে আমি কাজে মন দিলাম, বাবার ব্যবসায় কে দাঁড় করালাম, এখন ব্যবসা অনেক বড় হয়েছে। কিন্তু একটা কথা আছে, সোজা কথা, আমার লেখাগুলি পড়লে বুঝবেন যে সরিনাম নিয়ে 2টো লেখা পাবেন। একটা হচ্ছে আমি যখন প্রথম সরিনাম নিয়ে কাজ করছিলাম তখন, আর যেটা লেটেস্ট কাজ করছি এখন, লেখা আছে আরো কিছু সংযোজন। কি আমি ভুল করেছি, একটু তুলে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি 5টার পরে ফোন করো, 5টার পরে। এখন আমি ক্লাসে আছি। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। যাও, লিখতে পারো না? লিখে পড়াও না স্যার, লিখে পড়াও সরাসরি বলি স্যার। ভালো স্যার এই যে এত গতকালকে আজকে যা শিখছি সবই তো স্যার এই সার্কেলের মধ্যে আছে, কিন্তু স্যার এই যে গলায় যদি কাটা আইবে, মাছের কাটা, কাল বলা হয়েছে আবার বলবো, ওটা আমি ঠিক বলে দেবো। ভালো বলেছি, বসো। কালকে বলেছি আজ আবার বলবো। ও আরো কিছু সংযোজন। বলেছি সিক্সেন্স থাকলে প্রথম থেকেই বলে দেয়, কেন আমি বলিনি সিভিলিয়ান মায়ের বলে থাকতে কি পারে। তো তুমি নিজেকে তৈরি করো, এটা শুনতে পাবে। হয়তো একদিন তুমি বলবে স্যার এইটা বলেনি, আমি কিন্তু জেনে গেছি মায়ের পেটে থাকতে কি হবে, সেটা আমি বলে দিই। বাবা মা দুজনের চরিত্র থেকে তুমি সিভিলিয়ান পেয়ে গেছো, ও বাচ্চা সিভিলিয়ানই হবে। বাস বাস, কি আরো? ও যেটা বলছিলাম,
আমার খুব মজা লেগেছে। আমি কখনো যখন ক্লাস নিচ্ছিলাম তো একটা ছেলে আমাকে বলছে, স্যার আমাদের পড়ায় একজন বয়স্ক লোক আছে, যদি ওকে দাদু ডাকি ও খেপে গিয়ে বলে বাপকে বলিস। এই কথাটা আমাকে উস্কে দিল। আমি 3 পেজ লিখে ফেলেছি, দেখবে পড়ে। এই এরা নিজের বেশি বয়সকে মানিয়ে নিতে পারে না, পারে না বলে ও দাদুটা মানে বয়স্ক ডাকে দিতে চায় না। মহিলাদের মাসিমা বললে রেগে যায়, দিদি বা আপা বললে এরা খুব খুশি। তারপরে গিয়ে নাই গিয়ে দেখবে চুলটা কি এখন সাদা, যদি সাদা হয় সেই দিন কালার করে। আমি ভাবছিলাম সেদিনের ক্লাসে একটা বয়স্ক লোক ছিল, অল্প বয়সীদের একটা টি শার্ট পরে এসছে। আমি ভাবছি কি বলবো কেন এরকম করলো, আমি মনে মনে ভাবছি। এর মধ্যে ছেলেটা বললো, স্যার আমাদের পাড়ায় এইরকম একজন লোক আছে। এই দুটো কথা মিলিয়ে আমি অনেক কিছু লিখে ফেলেছি। তার এর মধ্যে আর যা আছে সে হচ্ছে, এর মূল বিষয়বস্তু হলো ওই যে নদীর ওপার করে ছাড়ি এপার করে ছাড়ি জানিস। উনি বলতে চান বেশি বয়স হয়ে গেলে লোকেরা এইভাবে ডাকে, কেমন করে, মেয়েরা দাদু বলে, ছেলেগুলো এরকম মজা করে, আমি কি সত্যি এত বয়স্ক হয়েছি? উনি তখন চেষ্টা করেন যত কম বয়সী হওয়া যায় তার জন্য যা যা করণীয় দেশ থেকে শুরু করে সব কিছু বদলে ফেলতে চান। শুধু তাই নয়, এরা বয়সকে লুকাবার জন্য এরা সেন্ট ব্যবহার করেন, করে অপোজিট সেক্সকে আকর্ষিত করতে চান, ওরা সম্পর্ক করতে চান। সেইটা এতটাই দৃষ্টিকটু অন্যের লাগে যে অন্যরা এটা নিয়ে হাসাহাসি করেন। দেখুন ওনার বয়স এত, ওনার নাতনি ওর থেকে বড়, তার সঙ্গে কেমন কাছে ঘেঁষে বসে গল্প করছে, এবং ভদ্রলোক কি ধরনের উগ্র সেন্ট ব্যবহার করছে, চুলগুলো কি সুন্দর করে দেখুন পরিপাটি করেছে। অ্যাকচুয়ালি আমরা এদেরকে দোষ দেবো না, বলবো আমাদের অজ্ঞতা পদার্থতার কথা। আমরা ওই মানুষটাকে যদি সুস্থ করতে পারতাম তাহলে সমাজে এমন একটি দৃষ্টিকটু অবস্থা তৈরি হতো না। আমি এই জন্য ডাক্তারবাবুদের একটা কথা বলি, মানে আমাকেই বলি আর কি, যে আমরা চাইলে যা সুন্দর করতে পারতাম সেটা আমাদের অলসতার কারণে, পড়াশোনা না করবার জন্যে সেটি কিন্তু হয়ে চলেছে। তাই পরিবার, সমাজ, দেশে দেশে এত অশান্তি। চলুন চেষ্টা তো করি ক্ষুদ্রতম সামর্থ্য দিয়ে, কারণ একটি স্বাস্থ্যবান নাগরিক একটি দেশে, একটি সমাজ তথা একটি দেশের সম্পদ। কারণ একটা দেশে তো একটা প্রধানমন্ত্রী থাকে, দুটো তো থাকে না। আমি ওই অর্থে প্রধানমন্ত্রী বলিনি যা বর্তমানে, আমি সেই অর্থে প্রধানমন্ত্রী বলেছি একটি সত্যিকারের সৎ ব্যক্তিত্ব, উপযুক্ত যোগ্যতা সম্পন্ন একটি ব্যক্তিত্ব, যার হাতে জনগণ তাদের দায় দায়িত্ব অর্পণ করে সুখে শান্তিতে বাস করতে পারে। সেই দিনের রাজা ব্যবস্থা ছিল যবে রাজারা সব দায় দিত। কোনো মহামারী লাগলে রাজার পক্ষ থেকে প্রজাদের কাছে সমস্ত রকম সহযোগিতা পৌঁছে যেত, এবং রাজা মনে করত সমস্ত প্রজারা তাদের সন্তান, অতএব তাদেরকে সুস্থ রাখা, শান্তিতে রাখার দায়, সমস্ত দায় তাদের। তাহলে এই মন মানসিকতা যেখানে বিকৃত হয়েছে, কথার মানে হলো 6টা সাইকেলের অন্যতম সাইকেল শরীফ মহাজনের সাইকেলটা অ্যাক্টিভ হয়েছে, সেটা অ্যাক্টিভ হওয়ার জন্য বাকি সাইকেলগুলো অ্যাক্টিভ হয়েছে। ফলে মানুষটির মধ্যে বিকৃত ভাবনা, বিকৃত চিন্তা, বিকৃত কাজ এগুলি উঠে এসেছে তো বটেই, সেই সঙ্গে বিভিন্ন রোগের শিকার হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে রোগের জন্য কেন চিকিৎসা হবে? আমরা খুঁজি কোন বিকৃত মায়াজমের ডমিনেন্সির জন্য এই অসুখটা লেগেছে, হার্ট হয়ে গেছে, ডিস্ক প্রলাপস হয়েছে, অথবা গলায় কোনো নডিউল হয়েছে,
ব্রেস্টে কোনো লাম্প হয়েছে, আর লিভারে কোনো লাম্প হয়েছে, লাঙে কোনো স্পট দেখা দিয়েছে, বেশি মিন্স হচ্ছে। একটা কথা আমি গোপালগঞ্জে বলেছিলাম, এই লেখার মধ্যে আছে, তবু আমি বলবো, যদি কোনো মেয়ের প্রথম মেনস্ট্রুয়েশন যন্ত্রণাদায়ক হয়, যদি প্রথম মেনস্ট্রুয়েশন কম বয়সে হয়, যদি প্রথম মেনস্ট্রুয়েশন দেরিতে হয়, দেরি মানে মনে হয়েছিল এর কোনো মিন্স হবে না, সম্ভবত হিজড়া, এত দেরি হয়েছিল, মানে এই ভাষাটা কিন্তু পেশেন্ট আমাকে বলে, আমার ভাষা স্যার আমার তো মিন্স হচ্ছিল না, সবাই বললো আমি হিজড়া, কিন্তু পরে হয়েছিল, তখন আমার বয়স 19 বছর কয়েক মাস। তো যাদের এই মিনস্ট্রুয়াল ডিস্টারবেন্স শুরু থেকে আরো আছে, হোয়াইট ডিসচার্জ, মেয়েদের প্রত্যেকটা সাইকেলের 3-4 দিন 14 দিনের মাথায় 3-4 দিন এরকম হয়, এটা খুব হেলদি সাইন, তখন একটু একটু পেটে ব্যথা হয়, এটা হেলদি সাইন। কিন্তু মা বলছেন ডাক্তারবাবু ওর তো বয়স এখন 14, কিন্তু আমার মনে পড়ে ওর বয়স যখন 3-4 তখন থেকে ওর প্যান্টে দাগ হতো। এই ঘটনা কি বলে দেয় জানেন? এই ঘটনা বলে দেয় ওই মেয়েটি যখন মা হবে, সরি বয়স হবে, তখন ওর সার্ভাইকাল কার্সিনোমা হবে। ওই মহিলাটি, ওই মেয়েটি যখন বয়স্ক হবে, ওর ইউটেরাইন ক্যান্সার হবে। আরো বলে দেয় ওই মেয়েটির পেটে যে বাচ্চা জন্মাবে তার মধ্যে অস্বাস্থ্যকর বাচ্চা তো থাকবেই, কোনো কোনো বাচ্চা মেন্টালি অ্যাবনর্মাল পর্যন্ত হবে। আমার সমস্ত কথাগুলি পরীক্ষা দ্বারা প্রমাণিত, আপনারা শুধু দেখে নিন মেলে কি মেলে না। ফলে আপনারা কোনো মহিলার চিকিৎসা করতে গিয়ে যে খবরটা অবশ্যই জানবেন, ওই সব কথা লেখা আছে। প্রথম মেনস্ট্রুয়েশনে কি প্রবলেম ছিল, ডাক্তার সাহেব আমার তো প্রথম মেনস্ট্রুয়েশন দারুণ ছিল, কিন্তু তারপর থেকে ব্যথা হয়, কত গুরুত্ব নেই। আমার দরকার প্রথমটি যদি এই ধরনের মেনস্ট্রুয়েশনে এত যন্ত্রণা হয়েছিল, আমি শর্টফট করেছিলাম, আমি স্কুলে যাইনি। এদের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে যত্নবান হতে হবে। ওষুধ কিনতে হবে সেই একই, মুড়ি মুড়কি একদম, মুড়কি বলে আলাদা দাম নয়, না না দাম এক, মুরগি খাবেন মুড়ি খাবেন সেটা আপনার ব্যাপার, কেউ বলবেন মিষ্টি খাই না। তো তাহলে আমাদের এই ব্যাপারটা গুরুত্ব দেওয়া উচিত, এবং পেশেন্ট পার্টিকে অথবা উনি এখন বয়স্ক, আবার যে অল্প বয়সী মেয়ের জন্য তার মা এসেছেন বা আপনার গার্জিয়ানের থেকে অ্যালার্ট করা দরকার, তারা যেন ট্রিটমেন্টটাকে ডিসকন্টিনিউ না করেন। ডিসকন্টিনিউ করলে কি হতে পারে এই সাবধান মানে তাদেরকে মনে করে দেওয়া আমাদের দায়িত্ব। আপনার মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি কোনো ভয় নেই দেবো বলি, যদি আপনি ট্রিটমেন্টে গুরুত্ব না দেন তাহলে কিন্তু তার ক্যান্সার হতে পারে, এই খবর আমার কাছে আছে, এটা বলে দিতে হবে। হোয়াইট ডিসচার্জের প্রাবল্য বেশি থাকলে সার্ভাইকাল কার্সিনোমা, আর মেনস্ট্রুয়েশনে ডিস্টার্ব থাকলে, মানে প্রথম মেনস্ট্রুয়েশন ডিস্টার্ব থাকলে হচ্ছে ইউটেরাইন কার্সিনোমা। আর এদের পেটের বাচ্চারা মানসিক অ্যাবনর্মালিটি নিয়ে জন্মায়। যতগুলি বাচ্চা হবে সবগুলি না, ছোট বাচ্চারা সাধারণত রেডি হয়। স্যার বলছি ওই ছেলেটার কথা। আচ্ছা এরা ওই রকম জায়গায় বসেছি কেন, আমি একটু খুঁজছি না, ঠিক আছে তো কর্ডলেস আমি যাই। আচ্ছা তোমরা তো দেখতে পাচ্ছ না, তবু তোমরা এখানে বসে আছো কেন? দুষ্টুমি করছো না তো? তোমরা আড়ালে কেন বসে আছো? এইভাবে হয় নাকি? তুমি সরো। ভিডিও তো দেখছো, ব্যথা হয়, ভয়ঙ্কর ব্যথা, প্রথম মেনস্ট্রুয়েশন। ইউটেরাইন ক্যান্সার হবেই। আরো বলেছি এদের পেটের বাচ্চারা, বিশেষ করে ছোট সন্তান, মেন্টালি অ্যাবনর্মাল হবেই। যদি না একটা কথা আছে, যদি না তাকে হাইড্রোকোপিনাম দেওয়া হয়। বলো এটা যদি হাইড্রোকোপিনাম না হয় স্যার ইনভেস্টিগেশনে
হয়েছে আবার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আগে দাঁড়িয়েছি স্যার আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে। যাও। স্যার কালকে যে বললেন যে টিউবারকুলোসিস যদি জার্ম থাকে তাহলে জিন ফ্যাক্টর চেক করলে তার অস্তিত্ব পাওয়া যাবে, তাহলে বাকিটুকু আমি জানি পাওয়া যাবে না বাবা। না স্যার, তাহলে সুপ্রিনাম ক্ষেত্রে পাওয়া যাবে না, তাহলে আপনার ওই ছোড়ার ক্ষেত্রে পাওয়া যাবে না। তাহলে আমাদের প্রতিষ্ঠিত সত্য কোনটা? এটা কি যুক্তি নাকি টেস্ট? কথা হলো উপরওয়ালা সব আমাদেরকে দেয়নি, তাহলে দেখো এই পেয়েছে তাই বলে উপরওয়ালাটা নিজে আয় করি খাই, উপরওয়ালা খাইয়ে দেয়? মানুষের বড় দুঃসাহস। মানুষ জানে না ভাত থেকে খাইয়ে এই পর্যন্ত নেওয়া যায়, কেউ নাও যেতে পারে, প্লাস ভিতরে গেল এরপরে নাও আসতে পারে, স্টক করে মারা যেতে পারে। কিন্তু মানুষ এত বড় বেইমান, ওরা অস্তিত্বকে স্বীকার করে না। সেই জন্য টিউবারকুলোসিসকে আবিষ্কার করার জন্য যে যন্ত্র তৈরি হয়েছে, ওটাকে আবিষ্কার করার জন্য যন্ত্র তৈরি হয়নি। যেমন রেবিস ভাইরাসের জন্য জেনেটিক ম্যাটেরিয়ালস পাওয়া যায় না কোনো টেস্টে, কিন্তু আমরা বলতে পারি ওই ওদের পূর্বপুরুষের আচরণ থেকে যে ওদের মধ্যে রেবিস ভাইরাসের বিষ ছিল। আবার বলো। প্রশ্ন হচ্ছে যে আমরা এখন ট্রিটমেন্টের যে একটা নতুন ধারণায় পৌঁছেছি, নতুন ধারণা একবারও নয়, পুরো ধারণা ওরা জানতো না, জানতাম না, সেটা হচ্ছে যে ভাইটাল ফোর্স এবং ডিজিজ ফোর্স একসাথে থাকে এবং এক জায়গায় আছে। হ্যাঁ বলো। এবং এটাকে টোটাল প্রক্রিয়াকে ডোমিনেট করতেছে আপনার ছোড়া। হ্যাঁ এখন ছোড়ার কিন্তু এক্সপ্লেন আমাদের কাছে নাই, শুধু বলা হচ্ছে ছোড়া ছোড়া। শোনো, আজকে প্রশ্ন করো না, এইটা পড়ে পড়ে ছিঁড়ে ফেলো। কেমন দুবার তিনবার ছিল, বাড়ি গিয়ে 3 সেট করবা, 3 সেট ছিঁড়ে যাওয়ার পরে তুমি আমাকে আর প্রশ্ন করতে পারবে না। পড়াশোনা করো, প্রশ্ন করে লাভ নেই। বসো বসে পড়ো বেটা, অনেক কষ্ট করতে হবে তোমাকে, এই প্রশ্ন করলে কোনো লাভ হয় না। সম্মানিত ডেলিগেট বৃন্দ, এতক্ষণ আপনারা যে সমস্ত আলোচনা শুনছেন, এই আলোচনা শুনতে শুনতে এরকম মনে হচ্ছে যে আরো আলোচনা চলুক, কিন্তু আসলে একদিন দুদিনেই কিন্তু শিক্ষা সম্পূর্ণ করা সম্ভব নয়। কারণ আমরা যে গতিতে যে সিস্টেমে চলছিলাম, এখন কিন্তু আমাদের যা জানা হলো হোমিওপ্যাথিতে যে সমস্ত অজানা বিষয় ছিল সেগুলো যখন আমরা উপলব্ধি করতে পারছি, তাহলে কিন্তু আমাদের যে চিকিৎসার সিস্টেম ছিল এই সিস্টেম কিন্তু অনেকটাই ব্রেক হয়ে যাবে এবং আমরা অনেক ওষুধের ভিতরে ছিলাম। সেই ওষুধ থেকে সীমিত ওষুধের ভিতরে আমাদেরকে আসতে হলে অবশ্যই এখানে আমাদের অনেক চিন্তা চেতনার প্রয়োজন আছে এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমরা এই কিছুক্ষণ আগে এখানে বেশ কিছু প্রবীণ চিকিৎসক এবং অভিজ্ঞ সম্পূর্ণ চিকিৎসক মিলে একটা সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্তটা আপনাদের সামনে জানাতে চাই। ডাক্তার শ্যামল কুমার দাস কিন্তু এই যশোরে ঢুকেছিলেন, এখান থেকেই কিন্তু তিনি শুরু করেছেন সমস্ত বাংলাদেশে তার যে অজানা বিষয়গুলো জানার জন্য যে উৎসাহ সৃষ্টি হয়েছে, সেই উৎসাহ দিকে লক্ষ্য করেই আমরা কিছু প্রস্তাবনা এখানে আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। সম্প্রতিকালে আমাদের বাংলাদেশে মাইন্ড মেথড নাম করে একটা মেথড কিন্তু চালু হয়ে গেছে এবং এই আপনারা সবাই জানেন সেগাল, ডাক্তার সেগালের বেশ অনুসারী এবং আমাদের বাংলাদেশে তারা নিয়ত এ ধরনের সেমিনার করছেন এবং সাংগঠনিক প্রক্রিয়ায় তারা এগিয়ে যাচ্ছেন। আসলে একটা সিস্টেম চলছে যেটা, এই সিস্টেমকে ব্রেক করে যদি সঠিক সিদ্ধান্তে রিয়েল হোমিওপ্যাথিতে যদি এগোতে হয়, তাহলে কিন্তু আসলে সাংগঠনিক প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়। আমরা এখানে বিচ্ছিন্নভাবে হয়তো এখানে এসেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আমরা কিন্তু এই বিচ্ছিন্নভাবেই শিখছি। এটা কিন্তু অদূর ভবিষ্যতে হারিয়েও যেতে পারে। অতএব আমরা চাচ্ছি যে একটি সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদের এই কাজকে শুরু করার জন্য। এটা আমাদের শুরু হলো, কবে শেষ হবে জানি না, কেননা গবেষণার কোনো শেষ নেই। আমাদের যিনি প্রধান আলোচক, যার গবেষণায় আমরা আজকে আপ্লুত হয়েছি, যার গবেষণায় আমরা তাকে ভালোবেসেছি, ওপার বাংলা থেকে আমাদের এই বাংলায় যাকে এনেছি,
তার উপদেষ্টায় তার পরামর্শে আমরা একটি কেন্দ্রীয় সংগঠন করতে পারি কিনা এবং পরবর্তীতে এই সংগঠনটা বিভিন্ন অঞ্চল ভিত্তিক, বিভিন্ন ডিস্ট্রিক্ট ভিত্তিক, বিভিন্ন উপজেলা ভিত্তিক সেই সংগঠনটাকে আমরা প্রসারিত করতে পারি কিনা, এই ব্যাপারে আপনাদের একটু মতামত আমাদের প্রয়োজন আছে। গোয়ালেও থাকতে হবে সংগঠন, নাম ওটাই থাকবে, কিন্তু আর এই সংগঠনের নামটা আমাদের, আমরা যে গুরুকে ভালোবেসে আমরা সংগঠন করতে চাচ্ছি তাই তিনারই সংগঠন, তিনার ভারতে আছেন, আমরা ওই সংগঠনের নাম দিয়েই ব্যানার করেছি। এটা তার প্রতি ভালোবাসা, আন্তরিকতা। এই সংগঠনের আমরা সবাই সদস্য, কিন্তু অঘোষিত, এখন ঘোষিত সদস্য হতে চাই। এই হচ্ছে আপনার যে মতবিরোধ, সেই মতবিরোধের ব্যাখ্যা আমি দিলাম। এখন বাদবাকি দায়ভার আপনার, বা আমরা কতটুকু বুঝতে পেরেছি, গ্রহণ করতে পেরেছি, সেটা আমাদের ব্যাপার। আর সবথেকে আরেকটা বিষয়, আপনি যে কথাটা বললেন যে আমরা নিজ নিজ এলাকায় নিজের মতো করে এগিয়ে চলবো। আসলে যদি আমরা স্যারকে না পেতাম, স্যারের কলকাতায় ক্লাসে আমাদের বাংলাদেশ থেকে মিনিমাম প্রতি মাসে 10 জন থাকেই, তো সেখানেও একটা সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে। সেই সাংগঠনিক প্রক্রিয়ায় প্রত্যেক মাসে একটা ক্লাস অ্যারেঞ্জ করা হয়। ক্লাস অ্যারেঞ্জ করলেই সেখানে একটা সংগঠিত হয়, সংগঠিত জনবদ্ধ জনতা, সংগঠিত জনতা যেটা করতে পারে, একাকী জনতা সেটা করতে পারে না। অতএব আমাদের সংগঠিত হতেই হবে, সংগঠিত হওয়া ছাড়া উন্নয়ন করার কোনো বিকল্প নেই আমি মনে করি। আমার মুরব্বীকে সম্মান জানিয়ে আমি বলছি, এই কথাগুলি মানে যা আমি বলতে এসেছি, ও তো 1-2 দিনের নয়, 1-2 মাসের নয়, 1-2 বছরের নয়, আমার রক্তের বিনিময়ে শেখা, আমার ব্যক্তিগত জীবনকে বিসর্জন দিয়ে শেখা। আমি এসেছি 2 দিনের জন্য, এই 2 দিনে কিছু হয় না ভাই, 2 দিনে নয়, 2 মাসে নয়, 2 বছরে নয়। এই যে স্যার যে কথাটা বলেছেন, ভাবুন আপনার বাড়ির পাশে আর 5 জন ছেলে আছে, ওরা এখানে আসেনি, কিন্তু আপনি মুরব্বী, আপনার দায় আছে ওদেরকেও সৎপথ দেখান। তাহলে আপনি যদি ওদেরকে না ডাকেন, তাহলে তো আপনি ওদের কাছে পৌঁছতে পারছেন না। সংগঠনের মূল উদ্দেশ্য হলো সবাই মিলেমিশে যার যার এলাকায় আলোচনাটা জারি রাখবে, কারণ এ তো উপরওয়ালার কাজ। আপনি যেমন ধার্মিক ধর্ম করেন, একজন চিকিৎসকতার ধর্ম পালন করবে, কিসের ধর্ম? সবাইকে এই সত্য কথা শোনাবে, সবাই তার পাশে গিয়ে দাঁড়াবে। আপনার কাছে যে রুগী আসে তার কাছে সে রুগী যায় না, ওর কাছে যে রুগী আসে আপনার কাছে আসে না। তাহলে আপনি যা শিখলেন সেটা যদি আপনি ওদেরকে শেখান, ওরা আপনাকে মুরব্বী শিক্ষক বলে মেনে নেবে। ওই 5 জন ছেলে শিখলো, গায়ে গন্ধ, খুব ঝিলি, স্নান করতে চায় না, পাইনি, দেইনি, গলে গেছে, কিন্তু এখন গলে যাবে না, ফুরিয়ে যাবে, আবার কিনতে হবে। আমি বারবার কিনেছি গলে গেছে বলে, আপনারা বারবার কিনবেন ফুরিয়ে গেছে বলে, দুটোরই কিন্তু বারবার। কিন্তু ঘটনা 2 রকম, গলে গেছে বলে কিনেছি, আপনারা ফুরিয়ে গেছে বলে কিনবেন। ছেড়ে দিকে তার কথা আসি। সিপ্লি নামে কজন ডাক্তারবাবু সিপ্লি নাম ইউজ করেন? সরি, আমাকে বলছি, আমি করতাম না। বড়জন বার্সল থাকতি। একটা মজার চুটকি আছে, আমার একটা পেশেন্ট তখন সময় দাঁত উঠেনি, বলছে আপনি কি ওষুধ দেন? দাঁতে ব্যথা কমে না। এর আগে দাঁতে ব্যথা হতো, আমি কাগজে লিখে পাঠাতাম, উনি দিতেন, সেরে যেত। কি লিখছেন? মেরে 16। মেরে 16 মানে কি? মেরে 16 30 আমার দাঁত সেরে যেত। আমি কিন্তু গল্প করিনি গো, এটা বাস্তব। আমি সেই জানলাম মার্শাল আর মেরে 16 ব্যাপারটা কি। আমার তাড়াতাড়ি বুঝে ফেলো। আমার ফ্রেন্ডরা আমি বুঝিনি, ভাবছিলাম মেরে, আমি লিখেছিলাম MBRE 16, তার মানে MBRC ISOL
মার্শাল থাকবে। অ্যান্টিসেপ্টিক ড্রাগ বলতে দুনিয়ায় এই কথাটাকে বেশি করে বোঝে। উপরওয়ালার দোহাই, আমি মার্শালকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমার সিপিএম আমাকে অনেক দূর পৌঁছে দিয়েছে। কোথায় পৌঁছে দিয়েছে আপনারা নিজেরা ইউজ করুন, জানুন কোথায় পৌঁছে দেন আপনাকে। সিপিএম নাম কার নাম? যে প্রয়োজনে কোলে ওঠে আর যাকে তার দরকার। শৈশবটা শুরু হলো, যত বড় হতে লাগলো সেলফ সেন্টার, স্বার্থপরতা, নোংরামিতে পরিণত হলো। মা কাতরাচ্ছে জ্বরে, ছেলে বলছে মা আমি খেলার মাঠে যাবো আর, কারণ মা বলেছিল প্রকাশ খেলতে যাসনি, আমার জ্বর কষ্ট হচ্ছে, মাথায় একটু জল দে, মাথাটা টিপে দে। ছেলে বললো মা আজকে ম্যাচ আছে আমি যাব। আর মা জানতো আমার ছেলে ফিরে আসবে না, ও স্বার্থপর, ও নিজের খেলাটাকে বোঝে। তাই জন্যে খেলতে গেছিল, আসেনি, রাতে এসেছিল। মা বলল তুই এরকম করলি? মা জানো তো আসছিলাম, ওরা আসতে দিল না। কিন্তু সুজা মেয়েটা কি বলবে জানেন? মা তোমার শরীর খারাপ, কোকাজ মাঠে যাসনি। আমি যাব না, তোমার অসুস্থ শরীরে আমি কবে কদিনের মাঠে গেছি। সাইকোটিক বাচ্চারা বাড়ির কেউ অসুস্থ হলে কখনো খেলতে যায় না। সাইকোটিক বাচ্চারা পরিবারের কেউ অসুস্থ হলে নিজের ভালো লাগাকে বিসর্জন দিয়ে ওই অসুস্থ মানুষের কাছে বসে থাকে। ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটিস বলে একটা চ্যাপ্টার আছে আমার, পড়ে দেখবেন কি ট্র্যাগের বাচ্চারা কেমন আচার আচরণ। চেয়ার ফাঁকা হয়ে গেছিল, আমার সবাই এসে গেছে ফিরে। থ্যাংকস এ লট। আমার খারাপ লাগছিল, আমি কথাগুলো বলতে পারলাম না, সবাই চলে গেল। অন্যদিকে টিউবারকুলার ডায়ালিসিস বাচ্চারা বাড়ির কেউ অসুস্থ হলে তার মাথায় প্রথমে জল দেবে, দেওয়ার পর বন্ধুর মাকে নিয়ে হসপিটালে যেতে হবে বলে মাকে বলবে মা ওর মা অসুস্থ, খুব খারাপ অবস্থা, তোমার থেকেও বেশি, আমি ওনাকে হসপিটালে রেখে তোমার জন্য ডাক্তারবাবুকে ডেকে আনবো। মাকে অস্বীকার করেনি, প্রথমে মায়ের মাথায় জল দিয়েছিল, দেওয়ার পরেও ওর ম্যাচ ছিল, ও বন্ধুদের বললো আর ম্যাচ খেলা হবে না, আমার অমুক বন্ধুর মা অসুস্থ, তাকে আমাকে দেখতে যেতেই হবে, হসপিটালে নিয়ে যেতেই হবে। আমার মা অবশ্য অসুস্থ, কিন্তু সেটা চলতো, কিন্তু যেহেতু হসপিটাল বন্ধুর মায়ের অবস্থা আরো খারাপ, আমাকে হসপিটালে যেতেই হবে, আবার আমার মায়ের জন্য ডাক্তারকে ডাকতেই হবে। এমন হলো টিউবারকুলার ডায়ালিসিস বাচ্চা, মানে এবার একটু চৌবাচ্চার মতো বয়স হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম সাইকোটিক বাচ্চারা কেমন আচরণ করে বাড়ি থেকে অসুস্থ হলে, আমরা দেখলাম সিপিটিক বাচ্চা মা বাড়িতে অসুস্থ হলে কি আচরণ করে, আমরা দেখলাম টিউবারকুলার ডায়ালিসিস বাচ্চা বাড়িতে অসুস্থ হলে কতটা গুরুত্ব দেয়, বন্ধুর মায়ের কিছু হলে কিরকম গুরুত্ব দেয়। প্রত্যেকটা ড্রাগের বাচ্চারা ভিন্ন ভিন্ন আচরণ করে। তাই আমরা বড় কোনো মানুষের কেস নেবার সময় ছোটবেলাটাকে পাওয়ার পরও বড়বেলাগুলিকে আমরা কনফার্মেশনের জন্য ইউজ করব। এই সব কথা লেখা আছে আমার এই লেখাগুলির মধ্যে। আপনারা যারা মনে করছেন আপনার ওষুধ কি হবে, তারা কিন্তু এই লেখাগুলি ভালো করে পড়ুন প্লিজ, দেখবেন আপনি আপনার ওষুধে পৌঁছে গেছেন। আপনার প্র্যাকটিস, আপনার পড়াশোনা, আপনার ধৈর্য, আপনার আয় উপার্জন, আপনার নাম খ্যাতি সব বদলে গেছে।
সবাই আপনাকে ধন্য ধন্য করবে। শুধুমাত্র প্রতিটা মেডিসিনকে চিনতে হবে মায়ের গর্ভ থেকে আজকের দিন পর্যন্ত, এবং তা কনফার্মেশনের দরকার হবে বিভিন্ন বয়সের অ্যাক্টিভিটি। আমি আমার লেখায় লিখে দিয়েছি কোন বয়সে কোন মেডিসিন কি আচরণ করে। ফলে ক্যাওটিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, চাপিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি নতুবা কমা সেমিকোলন কোনো সম্ভাবনা নেই, যা হবে আপনার কাছে জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ইয়েস, দিস ইজ রাইট। আপনার রাইট আপনি ঠিক দেবেন, আপনার রাইটকে আপনি মার্ক দেবেন 100-তে 100। রোগী যখন ফোন করে বলবে ডাক্তারবাবু আজ আমি 15 দিন পরে প্রথম ঘুমোলাম, ঘুম ভেঙে দেখি সকাল হয়ে গেছে, ট্যাবলেট খেয়েছিলেন বেশি বোধ হয়, কার ট্যাবলেটই খাইনি, এই তো প্রথম ঘুমোলাম, সকালে উঠে পায়খানা হলো, খিদে পেল, মাকে বললাম ও কোথায় আছে, ও না তুমি দাও, আমার খুব খিদে পেয়েছে। মা শুনে খুব খুশি, মায়ের কোমরে ব্যথা ছিল তবুও আমাকে ভাত পেতে খাইয়ে দিল সকালবেলা। ওষুধ না দেওয়া হয়েছিল ঘুমে, না দেওয়া হয়েছিল পায়খানা, না দেওয়া হয়েছিল ক্ষুধা বাড়িয়ে দেওয়া। সব ভালো ভালো কথা বললাম, এমনও তো আছে ইরিভার্সিবল প্যাথোলজি হয়ে গেছে। আপনি যে ওষুধ দিয়েছিলেন কাজ করা উচিত ছিল, কারণ আপনি কেসটা নিয়ে 3 ঘন্টা কাটিয়েছিলেন, আগে পিছিয়ে ডাইনে বাইরে বিভিন্ন নেগেটিভ পজিটিভ চিন্তা করে কনফার্ম করেছেন, তবুও কাজ করেনি। এমনটি কখন হয়? ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন। তোমরা কথা বলছো, ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন। ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন যে দুটো ড্রাগকে বেছে নেওয়া হয়েছে, আমি নেইনি, নিয়েছেন যারা ঋষিরা। কি বলেছেন? একজন হলো কার্বোভেজ, একজন হলো সরিনাম। সরিনামের কিছু নেই, কোনো সিমটম নেই, ক্যাওটিক ফ্যাওটিক কিছু নেই, তবুও সরিনাম। কেন? ওষুধটাকে অনেকভাবে যাচাই করে দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে যতদিন কাজ করবার দরকার ছিল করেনি, মাঝপথে ওর কাজ থেমে গেছে। সেই কাজটাকে উস্কে দেওয়ার জন্য সরিনাম। তাই সরিনামের সিমটম নেই, তবুও সরিনাম একটা কেসকে পরিষ্কার করে দিতে পারে। আরে ডাক্তার সাহেব আপনি কবে থেকে বলছি পায়ের তলায় ব্যথা, পায়ের তলায় ব্যথা, আপনি কি করছেনই না? এবার কি ওষুধ দিয়েছেন জানি না, আর কোনো ব্যথা ব্যথা নেই, আপনি আপনি ঘোরালেন কেন? বলতে চাই বারবার পয়সা দিলেন কেন? কেন প্রথমেই দেননি? রোগীকে হাতে রাখার স্বভাব হয়ে গেছে আপনাদের। পয়সার দরকার ছিল বলতে পারতেন, ধার দিতাম 2000, ঘোরালেন কেন? বেচারা ও জানে না ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন, বুঝতে তো দেরি তো হবেই। ওষুধ কিন্তু ঠিকই ছিল, ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন আটকে দিয়েছিল। এখানে সরিনামের ভূমিকা কোনো সিমটমের নয়, ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন। এটা বলা হলো এই জন্যে, আরে শালা তো বক বক করলো, কাজ তো হচ্ছে না। তখন একবার এটাও মনে করবেন, শালা এটাও বলেছিল। সঠিক মেডিসিন কাজ নাও করতে পারে, যদি ওর ভাইটাল ফোর্সে ওরকম প্রতিবন্ধকতা মানে ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন অ্যাক্টিভ থাকে। মানে যেভাবে ভাইটাল ফোর্সে অ্যাক্টিভ হওয়া দরকার ছিল সেটা ওর ইন্ডিকেটিভ মেডিসিন করেনি। কেন করেনি? ভাইটাল ফোর্সকে এমনভাবে মাথায় বাড়ি মারা হয়েছিল যে প্যারালাইজড হয়েছিল। সেই ভাইটাল ফোর্সকে এই অবস্থা থেকে বাঁচাতে দুটো ড্রাগকে সাহায্য নিতে হতে পারে। যদি অনেক ড্রাগ দেওয়া হয়, যে অনেক ওষুধ দেওয়া হয়, যে আপনি দিয়েছেন অন্যরা দিয়েছে, তাহলে কিন্তু কার্বন যে কাজ করবে না। ম্যাল ট্রিটমেন্ট বা পোস্ট ট্রমা সিনড্রোম নেই, অত ওষুধও খায়নি, অত চিকিৎসা হয়নি, কিন্তু কাজ করেনি, তাহলে সরিনাম। তাহলে প্রকারান্তরে বলে ফেললাম, কখন সরিনাম কখন কার্বোভেজ।
আমার লেখার মধ্যে নেই, ওটা আপনাদের লিখে দিতেই হবে। যদি ম্যালট্রিটমেন্ট হয়ে থাকে, মানে মাল্টি ড্রাগিং হয়ে থাকে, তাহলে ভাইটাল ফোর্সকে জাগাতে এক ডোজ কার্বোভেজ দরকার আছে। এইটা কিন্তু প্লিজ লিখে নেন, আমার লেখার মধ্যে নেই। খেতে গেলে কিন্তু একটু মধু লাগবে, বিদেশি ওষুধ তো মধুর মধ্যে খাবে, বিদেশি ওষুধ। আরে এক ফোঁটা মানে পেশেন্ট তো একটু আত্মতৃপ্ত হতে চায়, ডাক্তার বলো বিদেশি ওষুধ অন্যবারও তাদের এবার দই করে দিয়েছে, মিথ্যা কথা বলেছে না, বলেছে মধু লাগবে, খাঁটি মধু। পাড়া ঘুরে ঘুরে একবারই তো খাঁটি মধু পেয়েছে, ওটা এক ফোঁটা দিয়েছে চামচে, এক ফোঁটা মধুর সঙ্গে 9 ফোঁটা জল, তার মধ্যে একটা দানা বিদেশি ওষুধ, অনেক পরে খাবে বাসি পেটে, রোগী ভক্তি ভরে খাবে। এবারের ওষুধ যা দিয়েছে দারুণ, তাছাড়া আর আপনার কাছে আমার যাওয়ার দরকার নেই, আমার ঘুম পায়খানা সব ঠিক আছে। কারণ বিদেশি ওষুধ, দামি ওষুধ, ঠিক তো হতেই হবে। আবার মধু দিয়ে খাওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে খারাপ কথা ছিল এইটুকু, ওষুধ ঠিক দিয়েছি কিন্তু কাজ করেনি, তার জন্য কারণ কি ছিল বলেছি, এবং তার রেমেডি কি সেটাও বলেছি। মাল্টি ড্রাগিং হলে কার্বোভেজ, না হলে সরিনাম। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা বলতে চেয়েছিলেন, শোনা হয়নি। হাইড্রোফ্লুভিয়াম দিয়ে থাকি, তা কি খুব খারাপ হবে? ভুল করে হঠাৎ বুঝতে পারিনি। এক ডোজ দিয়েছেন তো? জি স্যার। সেটাই আর কি। কিন্তু শুনুন, যে এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন আমি ভুল করে ফেলেছি, অসুবিধা নেই, কারণ আপনি তো প্রথম দিনই 6টা হিসাব করে রেখে দিয়েছেন। নেক্সট ট্রিটমেন্ট কি আছে? এই জন্যই বললাম যে যেহেতু ড্রাগের সংখ্যা কম, সমস্যা কম, আপনি প্রথম দিনই সব হিসাব করে ফেলুন। স্যার এইটাতে হাইড্রোফ্লুভিয়ামে একটা মেয়ে জ্বরে যে টিউমার কাজ হয় 6 ঘন্টা পরে, তারপরে ভালো আছে ইনশাআল্লাহ, ভালো আছে। দারুণ। আরেকটা কেস ভালো বলছি স্যার, সেই বাচ্চাটা হওয়ার পরে কান্না করেনি, আসলে তারপরে আমি ওখানে একটা দানা দিয়ে ওষুধ তৈরি করে কমিট পর আমার কবে প্রথম দেখা হয়েছিল স্যার। এই যে স্যার, এই হলো সংগঠনের কথা, এইটি আমি এই সংগঠন বলেছিলাম। আমি ওর কাছে পাশাপাশি ছেলে মেয়েদের আমিও তো আপনাকে জানতে চাই, পরের বার কজনকে আপনি শিখিয়েছেন? পরে 200 শক্তি পাইনি স্যার, এর কাছ থেকে অলরেডি স্যার গাইবান্ধা জেলায়, আমরা গাইবান্ধা জেলায় প্রত্যেক শনিবারে সেমিনার করি, আমরা এভাবে আলোচনা হয়, যতটুকু শিখছি স্যার। খুব সুন্দর। এবার অনেক মশলা পেয়েছে বেটা, কয়েক মাস লাগবে এটা হজম করতে। আমি আহ্বান করব, আপনারা যে জেলায় আছেন আপনারাও শুরু করুন, আমরা শুরু করি সেমিনার, সাপ্তাহিক হোক বার্ষিক হোক, শুরু করুন। তা না করলে কিন্তু আমরা আগাতে পারবো না। আমরা একটা জিনিস স্যার আজকে যেটা দিচ্ছে, এটা কিন্তু আমাদের পরীক্ষা করে প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করতে গেলেও কিন্তু আমাদের একটা সংগঠন প্রয়োজন। তোমার ভুল হতেই পারে, অন্যরা শুধরে দেবে। আচ্ছা তুমি তো আগের দিনে এই কথা বলে আজকে এই কথা বলছো কেন? আরে ঠিক ঠিক বলেছেন আপনি, ঠিক ঠিক আমার ভুল হয়েছিল। ফলে এই রেকটিফিকেশন, ভেরিফিকেশন, রি-ভেরিফিকেশনের জন্য প্রত্যেকটা এলাকায় আপনারা সবাই যারা আসেনি তাদের জন্য একটা আলোচনার ব্যবস্থা করুন। আমি মনে করি এটা ধর্মীয় স্বভাব থেকে কম নয়, এটা স্রষ্টার সৃষ্টিকে শান্তিতে বাঁচিয়ে রাখবার জন্য প্রচেষ্টা। আপনারা সবাই এগিয়ে আসুন একসঙ্গে, আমরা দুনিয়াটাকে সুন্দর করে দিই। তার জন্য দরকার একটা সুস্থ মানুষ, একটা সুস্থ নাগরিক, একটা তো বেশি দরকার নেই, একটা সুস্থ নাগরিক সমাজ দেশের সম্পদ।
আমরা যদি সবাই মিলেমিশে এভাবে চলি আমরা খুব দ্রুত সমাজটাকে সুন্দর করে গড়ে দিতে পারবো। আর একটা খারাপ কথা দেখুন মুরব্বী, আমার কথা একটু শুনুন। আপনার পাড়ায় এক বাড়িতে একটা থ্যালাসেমিয়া বাচ্চা হয়েছে, আপনি ওকে বলবেন দাঁড়াও তুমি আমার কাছে আসনি, কিন্তু আমি আমার নিজের স্বার্থে বলতে এসেছি, সবার সাথে বলতে এসেছি তোমরা এর আগে বাচ্চা নেওয়ার আগে তোমরা তোমাদের পরীক্ষা করাবে, রক্ত পরীক্ষা। কেন? ওই বাড়িতে আর একটা থ্যালাসেমিয়া হলে ওর যে রক্ত দরকার হবে রক্ত আপনাকে দিতে হবে, আপনার আত্মীয়কে দিতে হবে। একটা থ্যালাসেমিয়া বেবি একটা সমাজের বোঝা। ফলে কোনো বাড়িতে একটা থ্যালাসেমিয়া বাচ্চা হলে আপনারা নিজেদের ইচ্ছায় ওকে গিয়ে বলবেন তুমি বাচ্চা নেবে না, যতক্ষণ না পর্যন্ত ডাক্তার তোমাকে অনুমতি দিচ্ছে। এইটাও যদি আমরা সুসংগঠিত থাকি চিকিৎসক হিসাবে, আপনি যে পথের হন, আপনি এলোপ্যাথ হন, আপনি মাইনুদান হন, আপনি আয়ুর্বেদ হন, এটা ডাক্তারদের ডিউটি সমাজকে সচেতন করা এবং বলা যে আপনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা না করে দ্বিতীয়বার মা বাবা হওয়ার চেষ্টা করবেন না, ডাক্তারবাবুর উপযুক্ত পরামর্শ না নিয়ে দ্বিতীয়বার মা বাবা হওয়ার চেষ্টা করবেন না। কারণ আমি আপনার কি আমার বাচ্চাকে আমি খাওয়াবো? জবাব হলো আপনার বাচ্চা যখন রক্ত দরকার হবে আপনি কত দেবেন, আমাকে তো দিতে হবে। সেই দায় থেকে বলতে এসেছি আপনি ডাক্তারদের উপযুক্ত পরামর্শ ছাড়া দ্বিতীয়বার মা বাবা হওয়ার চেষ্টা করবেন না। স্যার বলুন। বেশ ইচ্ছা করে কথা বলবো না, আপনার সাথে কথা বলবে না, হাসবে না, চুপচাপ এমনি মুচকে হাসবে। আর তারপরে ওই সবার করে যেত, তারপরে ঘুরে বেড়েছে, তারপরে হয়তো আমার আব্বার সাথে হয়তো যাবে, মানে তার দাদার সাথে, আমরা তার দাদার সাথেই যাবে। ফের যদি হয়তো আব্বার সাথে যাবে বলে আব্বার সাথেই যাবো। বেড়াইতে খুব পছন্দ করে। আসলে মানে আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে পূজা না আসলে কোন মেডিসিন। তুমি একটা কথা বলনি, তুমি বললে প্রথম কথা বললে আমার বাচ্চা 15 দিন ধরে শান্ত ছিল। জি স্যার। শান্ত মানে কি? শান্ত মানে কান্নাকাটি কিছুই করেনি তখন। দাঁড়াও, যদি তাই হয় দুটো কথা জবাব। ওর খিদে পেলে ওর মার ইচ্ছা করে দুধ দিত না, কান্না করে দুধ চাইতো, তখন ওকে মানে ওর মাই দিত। 15 দিন যদি ও বিছনা প্রস্রাব করে ভিজিয়ে রাখতো তখন কান্নাকাটি করেনি, একবারে চুপচাপ। তাহলে মাইকটা দাও, মাইকটা দাও। তুমি যে কথা বলেছো তোমাকে আমি মিষ্টি করে বকেছি, খুব ভালো করেছো বলে। এটা হয়তো আরো অনেকের প্রশ্ন ছিল, আমি এই মুহূর্তে তাই জন্য প্রশ্ন ইনভাইট করছি, কিন্তু গল্প বানানোর প্রশ্ন বলবে না। সেটা তুমি যেটা বলেছো দারুণ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ। কি তুমি বুঝেও বোঝনি। আমরা অনেকেই এখানে রয়েছি, আমি নিজেও কত কিছু বুঝতে পারি না, কখনো নিজেরই লেখা জিনিস। তুমি বলে ভালো করেছো। 15 দিন দেখো তোমার কথার মধ্যে জবাব ছিল। 15 দিন একদম কাঁদেনি, ইকুয়াল টু হাইড্রোবোমিনা। কোনো জায়গায় নেই ভাববার। হাইড্রোবোমিনা ফ্লোরাইড খাইয়ে দেখো। ওই ছেলে, তোমার ছেলের আচরণ কেমন করে বদলে যায়, আমার ভিজিটটা পাঠিয়ে দিও ইন্ডিয়া। কেমন? তারপর কেউ আর কেউ কিছু মাইকাও এই যেদিন হাত তুলবে সবাই এসে ধরবে। তাই দেখবে বয়স্করা অনেকে আসছেন, আরে রোজ 3 কিলো করে দুধ খেতাম, বড় বড় কই মাছ খেতাম, 1 কিলো জলের ভাত খেতাম, একটা কেজি অর্ধেক খেয়ে নিতাম। শক্তি কি? এই বয়সে আসল উঠতে পারো কিনা? তা বলুন কি হয়েছে? লিভারে কি সব হয়েছে ডাক্তাররা বলছে, মানে ক্যান্সার বা সিরোসিস হয়েছে। ব্যাপারটা কি হলো? কোনোদিন অসুখ হয়নি, মানে হলো ওই মানুষটা ওই রকম খাওয়া দাওয়া করতো, জীবনী শক্তি ওই রকম ছিল, তিনি 6টা সাইকেল তো ছিল। এটা ঠিক, এইটা ছিল না বললে তো হবে না। কিন্তু ভাইটাল ফোর্স চাঙ্গা থাকার কারণে ওই 6 জনই ঘুমিয়েছিল। বিশেষ করে ওদের ওস্তাদের ঘুমিয়ে থাকার কারণে বাকিরা ঘুমিয়েছিল। কিন্তু এই 90 বছরে পৌঁছে যেভাবে হোক আজ সোরাত জেগে গিয়েছে, জীবনী শক্তি কমজোরি হয়েছে, সমস্ত অ্যাডভান্স ফ্যাক্টরগুলি ওকে গলা টিপে ধরে। ক্যান্সার তো মাল্টিবায়োলজিক,
এই যে এটাই সাইকেল, এটাই ভালো চিকিৎসা। সিরোসিস অফ লিভার কি? হেপাটিক সেলের স্ট্রাকচারগুলি কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায়। স্যার সেটা নির্ভর করবে, একটা গল্প বলে আপনার এই সেমিনারে আসতে গিয়ে রাস্তায় রিক্সাওয়ালা রিক্সা ভেঙে যাওয়াটা ছিঁড়ে গেছে, আপনি দর্শিকাধিকারে বলবেন স্যার দাঁড়ান দিচ্ছি। বাচ্চা মারামারি করছিল, ছাড়াতে গিয়ে জামাটা ভীষণভাবে ছিঁড়ে গেছে, ও বলবে আপনি 3 দিন পরে আসবেন ছিঁড়ে গেছে। কিন্তু আপনার একটা অ্যাক্সিডেন্টের পরে জামাগুলি এমন ভাবে গেছে যে অনেকগুলো টুকরোই নেই, ও বলবে আপনি কি লোক স্যার, জামাটা ফেলে দিয়ে কিনতে পারছেন না? আমি আমার দোকানে পুরনো জামা বিক্রি করি। ও তো জানে না আপনি প্রফেসর, পুরনো জামা বিক্রি করে কিনে নেন। মানে ওই জামাটা ব্যবহারের মানে ইরিভার্সিবল প্যাথোলজি এমন ভাবে গ্রাস করছে লিভারকে, কয়েকটা সেলও বেঁচে নেই। তাই আপনি কিছু করতে পারবেন না। কিন্তু যদি প্রাইমারি অবস্থায় এই ব্যাপারটা নিয়ে আসে, যে জিনিসটা যে অ্যাডভান্স ফ্যাক্টরের কারণে ওর হেপাটিক সেলগুলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, বাবু 30% ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আপনি পেয়ে গেছেন, আপনি রুখে গেছেন, 70% দিয়ে বেঁচে বাঁচিয়ে রাখুন। সেইটা তো অবস্থা বলে, এটা আমি বলতে পারি না। আমি বলতে পারি না কি কোন সাইকেল, সেটা তো আপনার পেশেন্ট আপনাকে বলে দিচ্ছে। আমার বলার অপেক্ষাই রাখেন। ওরা জানতে পারবে, কিন্তু যদি আপনার কাছে মনে হয় পেশেন্ট হিস্ট্রি দিল সাপে কামড়াবার পরে আমার ট্রিটমেন্ট হয়েছিল, ডাক্তারবাবু বলেছিল 72 ঘন্টা না গেলে কি বলতে পারবো না, আমি ভালো হলাম অনেক কষ্ট করে, কিন্তু তারপর থেকে আমি চোখে ভালো দেখতে পাই না। হলো মানে কিন্তু পোস্ট স্নেকবাইট সিনড্রোমের জন্য কার্বোহাইড্রেট পাওয়া যেতে পারে। আমি জানি না, এইসব জিনিস দেখাই গেলে সাইলেন্সিয়া মাছের কাটা ঠিক আছে, এটা উঠে যেতে চাও বসুন। সোনার বাংলার গানটা ধরেন, সোনার বাংলার গানটা ধরেন, আমার সোনার বাংলা। ঠিক আছে, আপনাকে রাতে ঘুমোতে দিত কি দিত না বুঝে না, বলো শুনতে হবে। আপনি কি ও কি আপনার কাছে থাকে?